উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টে শুক্রবার সকাল থেকে যে দৃশ্য দেখা গেল তা শুধু সীমান্ত এলাকার ঘটনা নয়, এটা বাংলার রাজনীতির বহুদিনের চাপা সত্যিকে প্রকাশ্যে এনে দিয়েছে। শতাধিক বাংলাদেশি মহিলা, পুরুষ, শিশু সীমান্তে দাঁড়িয়ে কাঁদছে। কারো হাতে ব্যাগ, কারো কোলে শিশু, সবাই অপেক্ষা করছেন কবে বিএসএফ তাদের বাংলাদেশে ফেরত পাঠাবে। ইতিমধ্যেই প্রায় 100 জন বাংলাদেশিকে নথি যাচাই করে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। আরও বহু মানুষ সীমান্তে জড়ো হচ্ছেন প্রতিদিন। সবচেয়ে বিস্ফোরক বিষয় হলো এই বাংলাদেশিরা নিজেরাই স্বীকার করছেন যে তারা দালালদের মাধ্যমে অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন। কেউ পরিচারিকার কাজ করতেন, কেউ করতেন শ্রমিকের কাজ। কলকাতা, নিউ টাউন, দমদম, ডানকুনি, দুর্গানগর বিভিন্ন এলাকায় বছরের পর বছর বসবাসও করেছেন। শুধু তাই নয়, সরকারি সুযোগ সুবিধাও পেয়েছেন বলে অকপট জানিয়েছেন তারা। আর এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন, কিভাবে একজন অবৈধ বাংলাদেশি কিভাবে বছরের পর বছর বাংলায় থেকে গেল, কিভাবে রেশন কার্ড পেল, কিভাবে পরিচয়পত্র জোগাড় হয়ে গেল, কিভাবে প্রশাসনের চোখ এড়িয়ে গেল সবকিছু? নাকি ইচ্ছাকৃতভাবে ভোট রাজনীতির স্বার্থে চোখ বন্ধ করে রাখা হয়েছিল? বহুদিন ধরেই বিরোধীদের অভিযোগ, বাংলায় অনুপ্রবেশ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটি সংগঠিত ভোট ব্যাংক রাজনীতি। মানে বিজেপি যখন বিরোধী রাজনীতিতে ছিল, বিরোধী পরিসরে ছিল, সেই সময় বিজেপির এই অভিযোগটা ছিল রাজ্যের তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সীমান্ত দিয়ে লোক ঢুকছে, ভুয়ো নথি তৈরি হচ্ছে, তারপর তাদের ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে। এতদিন এই অভিযোগকে সাম্প্রদায়িক বলে উড়িয়ে দিয়েছিল তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার। কিন্তু এবার সীমান্তে দাঁড়িয়ে বাংলাদেশিদের মুখ থেকেই বেরিয়ে এলো সেই সত্যি। হাকিমপুর সীমান্তে এখন প্রতিদিন প্রায় 100 জন করে নতুন মানুষ এসে জড়ো হচ্ছেন। প্রশাসনিক সূত্রের খবর, জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশের পরই আতঙ্ক ছড়িয়েছে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের মধ্যে। সেই কারণেই অনেকে দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কড়া অবস্থানের পর সীমান্তে নজরদারি আরও কঠোর হয়েছে। আর তারপরই একের পর এক বাংলাদেশি সীমান্তে এসে নিজেদের পরিচয় স্বীকার করতে শুরু করেছেন। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, যাদের কাছে বাংলাদেশের নথি রয়েছে সেগুলি যাচাই করা হচ্ছে। যাদের কোনো নথি নেই তাদের জবানবন্দির ভিত্তিতে তালিকা তৈরি হচ্ছে। সেই তালিকা ইতিমধ্যেই বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে রাজনৈতিকভাবে, কারণ এতদিন বাংলার মানুষকে বোঝানো হয়েছিল এনআরসি, সিএএ মানেই মুসলিমদের দেশ ছাড়া করা হবে। বারবার আতঙ্ক ছড়ানো হয়েছিল যে কেন্দ্রীয় সরকার মুসলিমদের টার্গেট করছে। কিন্তু বাস্তব ছবিটা কি বলছে? প্রকৃত ভারতীয় মুসলিম নয়, বরং অবৈধ বাংলাদেশিরাই এখন কাঁদতে কাঁদতে সীমান্ত পার হচ্ছে। তো এরকমই বেশ কয়েকজন বাংলাদেশি যারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল বা ঢুকেছিল, তাদের বক্তব্য আজ তাক বাংলা শুনেছে এবং সেই তথ্য বা তাদের বক্তব্য আপনাদেরকে আমরা দেখিয়েছি। এরকমই একজন নজরুল ঢালি, বাংলাদেশি অনুপ্রবেশকারী, তিনি কি বলেছেন শুনুন। বাড়ি শেরপুর, বাংলাদেশে। বাংলাদেশ। এদিকে কোথায় থাকতেন? আমরা বেলিঘাটায় থাকতাম, কি কাজ করতেন? ইট ভাটার কাজ করতাম। তা এখন ফিরে যাচ্ছেন কেন? ফিরে যাচ্ছে এই সরকার অবৈধ। আমরা কারণ আমাদের কাছে কোনো কাগজপাতি নেই, আমরা খিটিখুটি খাচ্ছিলাম, সরকার থাকতে দেয় না, আমরা শ্মশান মানে আবার আমার জায়গায় আমি ফিরে যাচ্ছি। কত বছর আগে আসছিলেন? ওই 8-10 বছর আগে। তা কোনো কাগজপত্র হয়নি? কোনো কাগজপাতি হয়নি, কোনো কাগজপাতি আমাদেরকে হয়নি। আমাদের আরও গ্রামের লোক কোনো হেলো করি না, আমাদের দেখলে আরও মানে ভাটায় থাকতাম তো আমাদের লোকে দেখতে পেতাম, শুধু দুটো খাবার জ্বালায় ভাটায়। এখন এখানে এসেছেন কেন? এখানে বিএসএফ এর কাছে সমর্থন করার জন্য, বাংলাদেশ যাওয়ার জন্য এসেছি। এখানেই মমতা ব্যানার্জির রাজনীতির সবচেয়ে বড় বিরোধাভাস সামনে চলে এসেছে। ভারতীয় মুসলিম নাগরিক আর বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বছরের পর বছর এক করে দেখানোর চেষ্টা হয়েছে, অথচ এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একজন ভারতীয় মুসলিম এই দেশের নাগরিক, সংবিধান তাকে সমান অধিকার দিয়েছে, কিন্তু একজন অবৈধ অনুপ্রবেশকারী শুধুই আইনের চোখে বেআইনি প্রবেশাধিকারী, মানে এখানে বেআইনিভাবে প্রবেশ করেছেন।
সীমান্তে দাঁড়িয়ে থাকা বাংলাদেশিদের বক্তব্য আরও একটি ভয়ঙ্কর দিক সামনে আনছে। তারা জানাচ্ছেন দালালদের মাধ্যমে সীমান্ত পেরিয়ে এসেছিলেন, অর্থাৎ সীমান্ত এলাকায় একটি বড় চক্র সক্রিয় ছিল। প্রশ্ন উঠছে, এই দালালরা কারা? কারা তাদের আশ্রয় দিত? কারা ভুয়ো পরিচয়পত্র তৈরি করত? এত বড় নেটওয়ার্ক প্রশাসনের অজানা ছিল? এটা বিশ্বাস করা কঠিন। বাংলার সীমান্ত জেলা বহুদিন ধরেই গরু পাচার, জাল নোট, মানব পাচার এবং মাদক চক্রের অভিযোগের শিরোনামে থেকেছে। বিরোধীদের দাবি ছিল অবৈধ অনুপ্রবেশ এই অপরাধ চক্রকে আরও শক্তিশালী করেছে, কিন্তু রাজনৈতিক কারণে কখনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। আজ সেই পরিস্থিতি বদলাচ্ছে। বিএসএফ আন্তর্জাতিক আইন মেনে প্রত্যেককে খাদ্য, পানীয় ও প্রয়োজনীয় পরিষেবা দিচ্ছে। মানবিক আচরণ বজায় রেখেই আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে, কিন্তু এর মধ্যেই সামনে চলে এসেছে এক অস্বস্তিকর বাস্তব। বাংলার মাটিকে দীর্ঘদিন ধরে অনুপ্রবেশকারীদের নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করা হয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, কেউ ধরপাকড়ের পর ধরা পড়েননি, বরং নিজেরাই সীমান্তে এসে দাঁড়াচ্ছেন। কারণ তারা বুঝে গিয়েছেন এবার আর রাজনৈতিক সুরক্ষা কাজ করবে না। হোল্ডিং সেন্টারের খবর ছড়িয়ে পড়তেই ভয় ছড়িয়ে পড়েছে। বাংলার সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ বাড়ছে, কারণ একদিকে রাজ্যের যুবকরা চাকরির জন্য হাহাকার করছেন, অন্যদিকে অবৈধ অনুপ্রবেশকারীরা বছরের পর বছর সরকারি সুযোগ সুবিধা পেয়েছে। এই অভিযোগ এখন আরও জোরালো হচ্ছে। হাকিমপুর সীমান্তের এই ছবি তাই শুধুমাত্র কয়েকজন বাংলাদেশির দেশে ফেরা নয়, এটি বাংলার রাজনৈতিক বাস্তবতার এক বড় প্রতীক। এতদিন যেটাকে গুজব বলা হতো, আজ সেটাই প্রকাশ্যে সামনে চলে এলো। সীমান্তে দাঁড়িয়ে থাকা মানুষগুলি বলে দিচ্ছেন অনুপ্রবেশ ছিল বাস্তব, সংগঠিত এবং দীর্ঘদিনের। এরকমই এক বাংলাদেশি কাসেম কি বলছেন শুনুন। ভবন গেছে দিন ধরে থাকেন, এই 500 বছর কোনো কাগজপত্র হয়নি, কি কাজ করতেন ওখানে? জোগাড়ি করে বাংলাদেশে বাড়ি কোথায়? খুলনা। এখানে কি কে থাকতেন আপনার সঙ্গে? আর কি কে? আমার বউ আছে। এখন ফিরে যাচ্ছেন কেন? কি করবো, হুম? ঠিক আছে, কাজ কাম আসছে না। কাজ কাম হচ্ছে না। কেউ ফিরে যেতে বলছে? না, এখানে এসছেন কেন? কি চলে যাচ্ছে। বিএসএফ এর কাছে ধরা দিতে এসছেন? বিএসএফ এর কাছে স্যালেন্ডার করতে এসছেন? হ্যাঁ, কম গেছে। আর এক মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারী পারভিনা, তিনি কি বললেন আমাদের শুনুন। এদিকে কোথায় থাকতেন? দুর্গানগর। হ্যাঁ, দুর্গানগর দুর্গানগর। কি কাজ করতেন? বাসা বাড়ি। কতদিন আগে আসছিলেন বাংলাদেশ থেকে? 6 মাস হয়েছে। 6 মাস আগে। এখন ফিরে যাচ্ছেন কেন? আমাদের দেশে আমরা জন্য যাচ্ছি। এখানে কেউ বারণ করছে না কোনো কাগজপত্র কি আছে? না না। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।